ভালোই হয়েছে মা আসেনি। রাস্তা রাস্তা কোথায় বা খুঁজতো সেটাই, কিন্তু আমি তো বুঝতেই পারছি না, জেঠুর গাড়িটা এখনো দেখতে পাচ্ছি না। জেনারেলি তো এই রাস্তাটাই নেয়। আচ্ছা ড্রাইভারকে ফোন করে দেখলে হয় না? ড্রাইভারকে তো ট্রাই করেছিলাম, সেটাও পাচ্ছিলাম না। দেখছি আমি। সব শেষ হয়ে গেল, পথে বসে গেলাম। ছি ছি ছি। আচ্ছা ওটা জেঠু না? হ্যাঁ জেঠু, বড় জেঠু। বড় জেঠু, জেঠু কি হয়েছে তোমার? জেঠু আপনি এইভাবে রাস্তার মাঝখানে বসে আছেন কেন? কি হয়েছে? জেঠু শিবা, তুমি একটু জেঠুকে দেখো, আমি জল নিয়ে আসছি। বড় জেঠু, বড় জেঠু তুমি ওঠো, ওঠো, শান্ত হও। তোমার কি হয়েছে? কাঁদছো কেন? জেঠু জেঠু এই নাও জল খাও। শান্ত। কি চেহারা করেছো মুখ চোখে? তুমি শান্ত, শান্ত আর শান্ত হয়ে বলো কি হয়েছে। শিবা, শিবা সব শেষ হয়ে গেল, সব নষ্ট করে দিলাম শিবা। কি হয়েছে? বিশ্বাস করো তো, আমি চাইনি এটা হোক। আচ্ছা আমি চাইনি এটা হোক। জেঠু, জেঠু আমরা বাড়িতে গিয়ে শান্ত হয়ে ডিসকাস করি। তুমি চিন্তা করো না, যাই হয়েছে সব ঠিক হয়ে যাবে। এখন চলো বড় জেঠু, চলো। আমি চাইনি এটা। আচ্ছা ঠিক আছে। এটা কি হয়ে গেল? মেজদাদা দেখুন, আপনি যদি সত্যি কিছু জেনে থাকেন তাহলে সেটা আমাকে বলুন। পর্দাদা কিন্তু সরল মানুষ, যদি সত্যি কিছু হয়ে থাকে তাহলে উনি কিন্তু সেটা একা সামলাতে পারবেন না। এটা একটু বুঝুন। শ্যামা, অদ্ভুত ব্যাপার তো। আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কি করে জানবো? আমি কি অফিস যাই নাকি? জানেন না মানে? পর্দাদার সাথে যদি কেউ সব থেকে বেশি সময় কাটায় তাহলে তাহলে সেটা আপনি। আর উনি আপনাকে কিচ্ছু বলেননি। এটা হতে পারে না মেজদাদা, আমি এটা মানি না। মা, মা, কৃষ্ণা, মা অনিরুদ্ধবাবু ফোন করেছিলেন, বললো জেঠুমনিকে খুঁজে পাওয়া গেছে। কি বলছিস কি? কোথায় ওরা, কোথায় পাওয়া গেছে? বড় জেঠুমনি রাস্তায় বসেছিল আর ওরা বড় জেঠুমনিকে দেখতে পেয়েছিল। রাস্তায় বসেছিল মানে? রাস্তায় কেন বসেছিল? রাস্তায় বসেছিল মানে কি হয়েছে? ও নিশ্চয় কিছু হয়েছে যার জন্য রাস্তায় বসেছিল। আমি কিচ্ছু হয়নি। কেন এরকম করছো তুমি? দুটো মাকে বসাও। আমি কি করে শান্ত হবো শ্যাম? আমি কি করে শান্ত হবো? ও কখনো এরকম কিছু করেনি। আমরা টেনশন করবো এরকম কিছু ও কখনো করেনি। এই প্রথম এরকম করলো, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কিছু হয়নি। কেন এরকম করছো? তুমি শান্ত হও, এখানে বসো। তুমি একটু জল খাও। মা জল খাও তুমি একটু। বর্দা ভাইয়ের আবার কি হলো? অমরেন্দ্র চক্রবর্তী কিছু করলো নাকি? কিন্তু আমাকে তো কিছু জানায়নি। তুমি শান্ত হও। তুমি জল খাওয়ানো দরকার। কৃষ্ণ দিকে তুমি জল নিয়ে। মা তুমি শান্ত হয়ে যাও, তোমার শরীরটা খারাপ করবে এবার। তোরা শান্ত হয়ে বসো। আরে শান্ত হও। ডাক্তারের কাছে নিয়ে যেতে। শ্যামা, ভয় লাগছে। আবার কোনো সর্বনাশ হবে না তো? আমার মনে হবে না কিছু একটা হয়েছে, জানো তো? নালে ও কেন এরকম রাস্তায় বসে থাকবে? পদ্ধতি কিচ্ছু হয়নি। তুমি তুমি শান্ত হও তো। কেন এইসব ভাবছো বলো তো? তুমি কিচ্ছু হয়নি। মা, হয়তো ওরা চলে এসেছে। পর্দাদা, পর্দাদা, কি হয়েছে? পর্দাদা কি হয়েছে? রাস্তায় কেন বসেছিলি? কি হয়েছে? পর্দাদি আগে পর্দাদাকে বসাও, তারপর কথা বলো। কিচ্ছু হয়নি। পর্দাদা, পর্দাদা বসো। পর্দাদা জলটা খান আগে। একটু খান না জলটা। বর্দা ভাই, হয়েছেটা কি সেটা তো বলবি। পর্দাদা, পর্দাদা একটু শান্ত হয়ে বলুন কি হচ্ছে আমাদের।
যে কোম্পানিটা আমাদেরকে বড় অর্ডার দিয়েছিল সেই কোম্পানিটা অর্ডার ক্যান্সেল করেছে অশোক। বড়দাদা, বড়দাদা, এসব আপনি কি বলছেন? আমি ঠিক বলছি শ্যামা। কি হতে পারে বিষয়টা? বড়দাদা সরল মানুষ, কিন্তু তোরও তো বলেছিল ও আর সিঞ্জিনি ভালো করে সব পেপারস দেখেছে, তারপরও এটা কি করে হলো? সিঞ্জিনি নাকি সারা রাত জেগে ইন্টারনেট ঘেটে কোম্পানি সম্পর্কে খোঁজ নিয়েছে, এইরকম খবর নিল। আমার আশঙ্কাটাই সত্যি হয়ে গেল। মা, মা, হ্যাঁ বল, কি কিছু বলবি? মা, তুমি এত চিন্তা করছো কেন? তুমি কি চিন্তা করে কিছু করতে পারবে? কি বলছিস শিবা? এই বিষয়টা নিয়ে চিন্তা না করলে সমাধান কি করে বেরোবে বলতো? আর আমি তো নিজে তোর বড় জেঠুমণিকে বলেছি, কিন্তু আমরা তো জানি আপনি প্রথম থেকে। ও মা, মা শিগগিরই ওখানে চলো একবার। কি হচ্ছে? এরকম করছিস কেন? কোথায় যাবো? বড় মা খুব কান্নাকাটি করছে, তাড়াতাড়ি চলো বড় মার কাছে। কান্নাকাটি করছে মানে? বড়দাদা ঠিক আছে তো? বড় জেঠুমনি জ্বর এসছে, খুব শরীর খারাপ, তুমি তাড়াতাড়ি চলো না একবার। জ্বর এসেছে? জ্বর কেন আসবে? তুই ডাক্তারকে ফোন করেছিস? ডাক্তার আসার দরকার কৃষ্ণা। হ্যাঁ, মেশো দাদু ফোন করেছে, আর মেশো দাদুই বললো তোমায় খবর দিতে। মা, বড় জেঠু হয়তো খুব শক পেয়েছে, সেই শক থেকেই জ্বর এসে গেছে। হ্যাঁ মা, বড় মা খুব কান্নাকাটি করছে, মা আমি একা সামলাতে পারলাম না, তুমি গেলে সবটা ঠিক হয়ে যাবে, চলো না একবার। বড় জেঠু তো খুব সরল মানুষ, তাই ওনাকে কেউ ঠকাতে পারে সেটা উনি বিশ্বাসই করতে পারেননি। মা, বড় জেঠু প্রচন্ড ভাবে গিল্টি ফিল করছে। মানে আমরা যেভাবে ওনাকে রাস্তায় দেখলাম, উনি রাস্তার ধারে বসে কাঁদছিলেন। হ্যাঁ গো মা, বড় জেঠুমনিকে না এভাবে ভেঙে পড়তে আমি কোনোদিন দেখিনি, কেমন একটা অদ্ভুত লাগছে। তার মধ্যে বড় মা খুব কান্নাকাটি করছে। মা তুমি গেলে সবটা ঠিক হয়ে যাবে, তুমিই পারবে একমাত্র সামলাতে, চলো না। তোরা চিন্তা করিস না, দাঁড়া, আমি নিজে বড়দাদার সঙ্গে একবার কথা বলবো। অনিরুদ্ধ, বাবা দেখো, শিবা, কৃষ্ণা, বাবা তোরাই কিন্তু পারবি একমাত্র বড়দাদার মনে সাহস জোগাতে। আমরা? হ্যাঁ, তোরা। আসলে এই পরিবারের ক্ষতি হবে বলে বড়দাদা এতটা ভয় পেয়ে গেছে। একমাত্র তোরাই পারবি ওনার মনে সাহস জোগাতে। দেখো, যাই হয়ে যাক না কেন, ওনাকে এটা বোঝাতে হবে এই পরিবারের বন্ধন এত সহজে ভেঙে যেতে পারে না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। একদম মা, আমরা সবাই মিলে এই লড়াইটা লড়ব। একদম তাই, আমরা সবাই মিলে বড়দাদাকে এই কথাটা বোঝাবো। দেখো অনিরুদ্ধ, এখনো আমার গানের গলা আছে। শহরের আর 5টা মানুষ এখনো পর্যন্ত কৃষ্ণকলি চৌধুরী নামে আমাকে চেনে। একজন চক্রান্ত করে আমাদের পথে বসানোর চেষ্টা করবে, আর আমরাও বসে যাব। বিষয়টা এতটাও সহজ না। একদম ঠিক বলেছো মা, দরকার হলে আমরা কষ্ট করে রোজগার করে এই পরিবারটাকে বাঁচাবো। একদম তাই, একদম তাই। শুধু শুধু এই বিষয়টাকে বড় জেঠুকে বোঝাতে হবে। বড় জেঠুর মনে হচ্ছে এই বিষয়টার জন্য উনি একাই দায়ী, কিন্তু ব্যাপারটা তো সেরকম নয়। কি হয়তো প্ল্যানিং করে বড় জেঠুকে ফাঁসানোর চেষ্টা করছে। এই প্ল্যানিং এ তো মেজো জেঠুরও হাত থাকতে পারে। ওনার কথা এখন থাক, ওনার একটা না একটা ব্যবস্থা হবেই। তার আগে বড় জেঠুকে বোঝানো দরকার ওনার সাথে কেউ একজন ষড়যন্ত্র করেছে, সেটা আমাদের যে কোনো কারোর সাথে হতে পারত। এখন নিজেকে অপরাধী ভেবে শরীর খারাপ করে ফেললে তো আমাদের শত্রুই জিতে যাবে, আর সেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না।
অনিরুদ্ধ, বড়দাদার সত্যি এতে কোনো দোষ নেই। ওনাকে তো শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। উনি যদি একবার আমার কথা শুনতেন না, তাহলে হয়তো আজ আর কৃষ্ণা, বলছি তোকে ডাক্তারকে ফোন করতে বলেছিলাম, করেছিলি? হ্যাঁ বড় মা, মিশু দাদু ফোন করেছিল। আমি এখন কি করি? এতক্ষণ ধরে মানুষটা কোথায় যেতে পারে? দিদি তুমি এখানে বসো তো, ডোডো সিঞ্জিনি মাকে বসো, আমি নিচ থেকে ঘুরে আসছি। দাঁড়াও। শ্যামা, 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 তুমি আমার কাছে থাকো, তুমি যেও না, আমার খুব ভয় লাগছে শ্যামা। ও দিদি এরকম ভয় লাগছে। দেখো না, শিবা তো গেছে, ঠিক খোঁজ পেয়ে যাবে। আমারও তো মনটা কেমন কুকাইছে বড়দিদি, কেন এরকম হচ্ছে বলো না ঠাকুর, আবার কি নতুন করে কোনো বিপদ আসছে? জানো তো শ্যামা, আমি না ওকে বারবার করে বলেছিলাম যে ব্যবসার ব্যাপারে তুমি সিদ্ধান্ত নিও না, নিখিলদের নিতে দাও, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। আমি বলেছিলাম ওরা যা পারে তুমি তা পারো না। ডোডো, তোরাও তো উৎসাহ দিয়েছিলি ওকে, দেখ সব শেষ হয়ে গেল। ও বড়দিদি শোনো না, থাক না এখন এসব কথা, কেন বলছো এগুলো বলো তো? কেন দাব্য শ্যামা, তুমিও তো কমবার বারণ করনি। ডোডভার সেনাকেও তো বলেছিলে, তবু এই বয়সে মানুষটার মাথায় কি যে ভূত চাপলো আমি কিছুই বুঝতে পারলাম না। আর এরাও না চালো, যা করছো ঠিক করছো। আর উনিও ভেবে নিল যে যা করছে ঠিক করছে, আর সব কিছু শেষ হয়ে গেল। এই যে ওর মাথায় সব কিছু ঢোকালো কে জানে। ও বড়দিদি এখন সব বাদ দাও না, আগে মানুষটাকে ফিরতে দাও, তারপর না হয় বলো। তুমি বুঝতে পারছো না শ্যামা, আজকে যদি ও এসবের মধ্যে নিজেকে না জড়াতো আমাদের এই দিনটা দেখতে হতো না। ওর ব্যবসায় বুদ্ধি এত প্রখর না, নিখিল যা পারে তাও পারে না। এই কথাটা আমি ঘরে বসে বুঝে গেলাম, আর ও এত বছরে বুঝতে পারলো না। আন্টি ছাড়ুন না এখন এইসব কথা। বড় জেঠুকে তো কোথাও পেলাম না। পেলি না মানে? গোটা বাড়ি ভালো করে খুঁজে দেখেছিস? অনিরুদ্ধ দেখেছো বাবা? মা আমরা সব জায়গায় দেখেছি, ইনফ্যাক্ট ছাদেও গেছিলাম, বড় জেঠু কোথাও নেই। ও মা, ও বাড়ির মধ্যে কোথায় গেল? আচ্ছা, ও বাড়ি থেকে বেরিয়ে গেল না? তাহলে বড় বাবা তুমি শান্ত হও, বাড়ির পেছনের দরজাটা খোলা, আমি গিয়ে ওদিকটা দেখছি, তুমি চিন্তা করো না বড় বৌমা। আচ্ছা একবার সিকিউরিটিকে জিজ্ঞাসা করলে হয় না যে বড় জেঠু বাড়ি থেকে বেরিয়েছে কিনা? হ্যাঁ দাঁড়াও, আমি ফোন করছি। না আমি জিজ্ঞেস করেছিলাম দারোয়ানকে, বললো যে অরুণ বাড়ির বাইরে বেরোয়নি। বাড়ির মধ্যে কোথায় আছে তাহলে? সেটাই তো বুঝতে পারছি না। আমি বাগানের পেছনটা গিয়ে দেখছি, থাকলে ওদিকটাই থাকবে। আমিও যাচ্ছি, চলো। হ্যাঁ শিবা চল। আচ্ছা বলছিলাম যে আমি ডাক্তারকে ফোন করেছিলাম, উনি কিছুক্ষণের মধ্যেই আসছেন। শিবা চল তাড়াতাড়ি। আমার হাত পাটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছে শ্যামা, কোনো অমঙ্গল ঘটবে না তো? কিচ্ছু হবে না, তুমি এখানে চুপ করে বসো তো। সিঞ্জিনি বসো তো আগে। দিদি জল নিয়ে আসো, আমি এক্ষুনি জল খাবো। দিদি তুমি একটু শান্ত হও না, এরকম করো না। দেখো এই তো গেল, শিবা দেখতে দেখো ঠিক পেয়ে যাবে। জলটা খাও, জলটা খাও, জলটা খাও। বর্তাদা পেছনের দরজা দিয়ে যদি বাগানে যায়,
তাহলে তো এখান থেকে দেখা যাবে। তাহলে দেখতে কেন পাচ্ছি না? আচ্ছা শ্যামা, তুই ঠিক কি ভাবছিস বলতো? সবাইকে পাঠিয়ে দিয়ে তুই রয়ে গেলি। ভাবছি মেসমশাই, পর্দাতে যদি আরেকটু সতর্ক থাকতো তাহলে হয়তো আজ এই ঘটনাটা ঘটতো না। কিন্তু এই অমরেন্দ্র চক্রবর্তীও এত সহজে হাল ছাড়ার মানুষ না। আমাদেরকেও কিন্তু তৈরি থাকতে হবে। কি বলছিস রে মা? লোকটা আমাদের এত ক্ষতি করেছে, তা ওনার স্বাদ মেটেনি। মেসমশাই, আপনি বুঝতে পারছেন না এই অমরেন্দ্র চক্রবর্তী লোকটা ঠিক কতটা খারাপ। আমি নিশ্চিত ওর মাথায় আরো কোনো প্ল্যানিং আছে, আর সেটা তো আমরা জানতেই পারছি না, বুঝতেই পারছি না। তাই আগে থেকে আমরা কিছু করতেও পারবো না। এই মুহূর্তে আমাদেরকে যে জালে জড়িয়েছে, আগে আগে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিভাবে মা? ভাবতে হবে শিবা। দেখ, পথটা থেকে সামলানোর জন্য বলে দিলাম বটে, কিন্তু কাজটা এতটাও সহজ না। তবে তবে আমাদের হাল ছাড়লে চলবে না। আমাদের হাতে সময় কিন্তু খুব কম আছে, তাই শত্রুরা কিছু আন্দাজ করার আগেই আমাদের যা করার করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে সেটা। অনিরুদ্ধ বাবা, তুমি মার্কেটিং এর স্ট্র্যাটেজি তৈরি করো। এই দায়িত্বটা কিন্তু আমি তোমাকেই দিচ্ছি। একদম। ইনফ্যাক্ট আমি তো অলরেডি ভাবছি গোটা ইস্টার্ন রিজন জুড়েই এই কোম্পানির মার্কেটিং করব। আমাকে জাস্ট একটু টাইম দিন, আমি প্রপারলি মার্কেটিং স্ট্র্যাটেজিটা ভেবে নিই, তাহলে আমাদের কোম্পানির সেল বাড়বে, প্রফিট বাড়বে। আর দরকার হলে আমার নিজের কোম্পানিও তো বড়, সেই কোম্পানির সাপোর্ট এই ফ্যামিলির সাথে সব সময় আছে। ধন্যবাদ অনিরুদ্ধ। আমার অরুণ আত্মহত্যা করতে গিয়েছিল? কি বলছো কি তুমি? ও বড় বৌমা, শুনছো? আমার অরুণ নাকি মরতে গিয়েছিল? এত দুর্বুদ্ধি কি করে হয় ওর? কেন 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 এরকম করতে গিয়েছিল আমার অরুণ? হ্যাঁ, বিজনেসে যে লসটা হয়েছে সেটার ধাক্কা সামলাতে না পেরে কি ব্যবসায় লোকসান হয়েছে বলে আমার ছেলেটা মরতে? ছি ছি ছি, এরকম কেউ করে? এই শিক্ষা পেয়েছে ওর বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, ছোট মায়ের কাছ থেকে। ও মরতে, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। নাচবো নাচবো, আমি যাবো আমার অরুণের কাছে। কোথায় সে অত ছাড়া ছেলে? আমি যাবো, কত ছাড়া ছেলে। তুমি শান্ত হয়ে বসো, সবাই আছে ওখানে সামনে। থাকাকাল সবাই থাক, আমার একটু শান্ত হয়ে বসার সময় নেই, আমাকে যেতে দাও। নাচবো। ঠিক আছে, বুঝলি, তুই শুনেছিস অরুণ কি করেছে? সে মরতে যাচ্ছে, এত বড় সাহস। আজকে তো ছোট দাদা বাবু বাড়িতে নেই, কোথায় দায়িত্ব? আমার কথাটা শোনো, বড়দাদা ঠিক আছে, একদম ঠিক আছে। বাবা, ভালো করে ভাবো, যাতে আমরা লোনও শোধ করতে পারি, অন্যদিকে আমাদের বাড়ি, গাড়ি, কোম্পানি সবটা বাঁচাতে পারি। আর তার জন্য আমাদের যা সময় দরকার সেটা যেন আমরা পাই। এই চৌধুরী পরিবারকে আবার নতুন ভাবে প্রাণ দিতে হবে আমাদের। ব্যাংক যাতে কোনোভাবে হুট করে না টাকা চায় আমাদের কাছে, আর ওই অমরেন্দ্র চক্রবর্তী যাতে কোনোভাবে ব্যাংকে প্রভাবিত না করতে পারে, এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। হ্যাঁ মা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা পারবই। আমিও দেখতে চাই ওই নোংরা লোকটা আর কত ক্ষতি করতে পারে আমাদের। ওকে তো আমি যোগ্য জবাব দেবই। কিন্তু শ্যামা, এসবের জন্য তো প্রচুর টাকার প্রয়োজন রে মা। টাকা আসবে মেসমশাই, আমি রোজগার করব। আমাদের কোম্পানি, বাড়ি, গাড়ি
আবার করব আমি। মানুষের সামনে কৃষ্ণকলি চৌধুরী আবার গান গাইবে। বর্দাদা, কি হলো, কি ভাবছেন? সংস্কৃত ভাষায় একটা কথা আছে জানেন তো, প্রাপ্তে তু সরস্ব বর্ষে পুত্রং মিত্র বদাচরেত। মানে ছেলে যখন বড় হয় তখন সে বন্ধুর মতোই হয়ে যায়। আজ দেখুন না, ডোডো আপনার পাশে বন্ধুর মতো দাঁড়াতে চাইছে, আর আপনি এটা অস্বীকার করতে পারেন না। দেখুন না, ওরা তো আজকে সবাই মিলে দায়িত্ব নিচ্ছে। অনিরুদ্ধ, শিবা, ডোডো সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছে। আর শুধু অনিরুদ্ধ, শিবা, ডোডোই কেন বলছি, সিঞ্জিনিও তো আছে। সিঞ্জিনিও আমাদের পাশে দাঁড়াবে, আমাদের পরিবারের পাশে থাকবে। কি সিঞ্জিনি, তুমি থাকবে তো আমাদের পাশে? পাশে না থাকলে ছুরিটা বসাবো কি করে? পাশে থাকার জন্যই তো এত দূরে আসা। সিঞ্জিনি, তুমি থাকবে তো আমাদের পাশে? অফকোর্স থাকবো ছোট কাম্মা। আর আঙ্কেল, তুমি একদম এসব নিয়ে চিন্তা করো না। আমি আর ডোডো ভেবে নিয়েছি যে আজ থেকেই আমরা ব্যবসার পুরো দায়িত্ব নেব। বেনারসে ছোট কাম্মাদের যেতে হবে, ওরা যাক, আমরা এখন যাচ্ছি না। কাল থেকেই কোম্পানির ডিস্ট্রিবিউশনের হিসাবপত্র নিয়ে আমরা বসবো। তাছাড়া ব্যাংকের সঙ্গে কথা বলে আমরা টাইম লিমিটটাকে এক্সটেন্ড করার ব্যবস্থা করব, কি না? এক্স্যাক্টলি আঙ্কেল, আমাদের একটু ভাবতে টাইম দাও, কিছু না কিছু ওয়ে আউট নিশ্চয়ই বেরোবে। বর্দাদা, বর্দাদা, আপনি আবার কি ভাবছেন? এর পরেও আপনি ভয় পাচ্ছেন? শ্যামা, শ্যামা, তুমি একটু বোঝাও না ওকে। কি বোঝাবো বড় বৌমা? হ্যাঁ, হতচ্ছাড়া ছেলে, আমার স্বর্গে যাওয়ার সময় হয়েছে। আমি কিনা এই ভরসায় বেঁচে আছি যে আমার ছেলেরা, আমার বৌমায়েরা আমাকে শেষ বেলায় দেখবে। আর এই আমার প্রথম সন্তান, আমার বড় ছেলে ফাঁকি দিয়ে পালাবার মতলব করেছে। দেখ, দাদু ভাইকে দেখে শেখ, নাত বউকে দেখে শেখ, বলছে তোর পাশে দাঁড়াবে, ভরসা জোগাবে। এ তো তোর পরম সৌভাগ্য বাবা। সত্যি ডোডো, বাবা এবার তোরা একটু দায়িত্বগুলো নে রে, বাবার পাশে দাঁড়া, তাহলে যদি আমরা একটু নিশ্চিন্ত হতে পারি। দেখ বাবা, এই ব্যবসার ব্যাপারে আমি বিশেষ কিছু বুঝি না। এই এতদিন যা করেছি, যেটুকু করেছি, সবটাই তো ছোট কাকাই বলে দিয়েছে, সেই মতো করেছি। কিন্তু তোরা তোরা তো সবকিছু বুঝিস, ব্যবসা নিয়ে কত পড়াশোনা করেছিস তোরা। আর আমার বিশ্বাস তোরা ঠিক পারবি, নিশ্চিত পারবি তোরা। আমরা পারবো ছোট কাম্মা। আর তোমাকে তো অনেক বড় একটা কাজ নিয়ে বেনারস যেতে হবে, তুমি সেই সব সামলাও, আমি আর ডোডো এখানে সব সামলে নেব। তোমরাই তো এখন আমাদের ভরসা। এতক্ষণে বুঝেছিস তো? হ্যাঁ, বাবা মাকে সন্তানের উপর ভরসা করতেই হয়, নইলে কার ভরসায় বাবা মা বেঁচে থাকবে বলতো? তোর ওপর, নিখিলের ওপর, অশোকের ওপর। অশোকের কথা না হয় বাদই দিলাম, আরে তোর বাবা তো মাথার ওপর নেই, তুই তো বড় ছেলে, এরকম কখনো করে? হ্যাঁ, আমার
ভালো মানুষ, সরল ছেলে, হয়তো ভুল করে ফেলেছে ব্যবসায়, সে ভুল তো শোধরানো যায়। শিখিসনি বাবার থেকে? হ্যাঁ, ও ভুল তো শুধরে নেওয়া যায় সহজে, কিন্তু তুই যেটা করতে যাচ্ছিলি সে ভুল শোধরানো যায়? প্রাণ দিয়ে খেলা করতে যাচ্ছিলি। কথা দে বাবা, কখনো করবি না, কখনো করবি না। আমি যতদিন বেঁচে আছি বল, সুস্থ ভাবে, সবল ভাবে, শান্তিতে বাঁচবি বল। মা, মা তোমার গোছগাছ হলো সব? আরে আমার গোছগাছ ছাড়, তোর গোছগাছ হলো? যা গিয়ে আগে গোছগাছ করে নে, যা যা যা। অনিরুদ্ধ সব করে দিচ্ছে, আর ও আমাকে বলেছে গান ছাড়া যেন অন্য কোনো বিষয়ে আমি মাথা না ঘামাই, ও সব সামলে নেবে। অনিরুদ্ধ তো বরাবরই দায়িত্ববান ছেলে রে। তা ও যখন বললো তোকে রেওয়াজ করতে বসতে, তুই কেন চলে এলি? যা না আমাকে একটু রেওয়াজ করে নে না। হবে হয় নাকি বলো তো? সারাদিন তো রেওয়াজই করে চলেছি, এতদিন পর বেনারসে যাব, আমার আর রেওয়াজে মন টেকে? দেখেছিস? ও বাবা, দিদি ভাই দেখছি খুব আনন্দ। হ্যাঁ মা, তুমি কেন উঠে আসলে বলো তো? বেনারস যাওয়াচ্ছি বলে বুঝি? না, তুমি উঠে আসলে কেন বলো তো? একটা জায়গায় একটু চুপ করে শুতে পারো না? বসো, আগে বসো এখানে। বলছি, দেখেছো তোমার মায়ের এই আনন্দের কথার মাঝখানে শাসন শুরু করে দিয়েছে। বলছি খুব আনন্দ হচ্ছে না মা? হ্যাঁ ঠাম্মি, আমার একটু বেশি আনন্দ হচ্ছে। তা তো হবেই, একে তো তোমার জন্মস্থান, তার মধ্যে ছোটবেলাটা কেটেছে, এতদিন পরে যাচ্ছ। কতদিন পর বাবা বিশ্বনাথের মন্দিরে যাব, গঙ্গার ঘাটে বসতে পারবো, সেসব ভেবে না আমার খুব আনন্দ হচ্ছে। আর রাবড়ি, রাবড়ির কথা ভেবে বুঝে আনন্দ হচ্ছে না? হ্যাঁ মা, সে তো হচ্ছে। ঠাম্মি, তুমি যদি আমাদের সঙ্গে যেতে পারতে না, কাকার দোকানের সব থেকে ভালো রাবড়িটা খাওয়াতাম। কিন্তু ঠাম্মি, তুমি না একদম মন খারাপ করো না, বেনারসের পান মশলা আমি তোমার জন্য আনবোই। পানি নয় চিবোবো, তুমি এনে দিও। সেসব তো হবে, কিন্তু শ্যামা বলছি যে সব ব্যবস্থা ঠিকঠাক করেছিস তো? মানে যে হোটেল টোটেলে থাকবি, যেখানে উঠবি, সেসব জায়গাটাকে নিরাপদ তো রে? মা, এত ভেবো না তো তুমি, অনিরুদ্ধ সব দেখে নিয়েছে, সব ঠিক করে রেখেছে ও। কি বলছিস কি? ভাবনা হবে না? ওই বেনারসে গিয়েই তো তুই আমাদের জীবন থেকে 18টা বছর হারিয়ে গিয়েছিলি। হ্যাঁ, চিন্তা হবে না? আবার এবার তো আমার নিখিলও সঙ্গে যাচ্ছে না, চিন্তার তো কথা। কি বলিস, কি ভাববো না? মা, এখন আর চিন্তা করো না আমাকে। দেখো মা, সেদিনের শ্যামা আর আজকের শ্যামা কি এক হলো? এক না মা। সেদিনের শ্যামা কে বন্ধু কে শত্রু সেটা চিনতে পারতো না, কিন্তু আজ দেখো, আজ আমি চিনতে পারি। আর তার থেকেও বড় কথা, এখন আমার ছেলে, জামাই, মেয়ে সবাই আমার সাথে আছে, আমার কিসের চিন্তা বলো তো? সে তো বটেই, আমার দাদু ভাইরা, দিদি ভাইরা কতটা দায়িত্বশীল, সে আমি এতদিনে বুঝে গিয়েছি। আর এখন বিশ্বাসও করি যে ওরা তোকে সামলে রাখবে, আগলে রাখবে। মা, মা, ও ঠামি, তুমি এখানেই আছো? তোমার ব্যাপারে কথা বলতে এসেছিলাম। বাবা, আমার ব্যাপারে কথা বলতে? বাবা কি কথা? বলে ফেলো শিগগিরই। হ্যাঁ দেখো ঠাম্মি, এতদিন তো মা ছিল, তোমার সব ওষুধপত্র গুছিয়ে দিত, আর এই কদিন আমরা থাকবো না। আর বড় জেঠুর শরীরটাও এখন ভালো নয়, বড় মা কতটা সময় দিতে পারবে তা তো জানি না। আমি বিজলি মাসিকে সবটা বুঝিয়ে দিয়েছি, তোমার কোনো অসুবিধা হবে না। মা দেখেছো, আমাদের শিবা কিন্তু বড় হয়ে গেছে। আরে বড় হয়নি, একবারে বুড়ো হয়ে গেছে, পাকা বুড়ো ছেলে। কিন্তু তোমার সঙ্গে আমার একটা কথা আছে। তুমি এটা কি বললে গো? হ্যাঁ, মানে তুমি যে বললে যে বিজলি মাসিকে বুঝিয়ে দিয়েছি, তার মানে তোমার ঠাম্মি একবার থুতরি বুড়ি হয়ে গেছে, যে ওষুধ খাওয়ার কথাটা মনে রাখতে পারবে না। এইটা বলে তুমি সর্বনাশটি করলে, যে বাড়ি করতে আমার ডার্লিংরা ঘুরে বেড়াচ্ছে, সবাই জেনে যাবে আমি বুড়ি, আর কেউ আমাকে বিয়ে করবে না, তুমিও করবে না। তখন কি হবে বলো তো? আমার কি সর্বনাশ হবে? আমি সব মনে করে খাবো, কাউকে বলতে হবে না। হ্যাঁ ঠাম্মি, সে তো তুমি ঠিক খেয়ে নেবে, কিন্তু মনে থাকলে তবে না। তুমিও আচ্ছা, আমাকে মনে করে তো রাখতেই হবে। বলছি যে মনে করে আমাকে ওষুধ খেতে হবে, খাবার খেতে হবে, কারণ আমাকে সুস্থ হতে হবে, বেঁচে থাকতে হবে। কারণ আমার আরেক দাদু ভাই যে আসবে, আমার শ্যামা নিখিলের ছেলে, তাকে তো আমি চোখেই দেখিনি। তাকে দু চোখ ভরে দেখবো, তার সঙ্গে গল্প করব, তার জন্য তো আমাকে ওষুধ খেতে হবে, বেঁচে থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আমি থাকবো। মা,
তাকে নিয়েও কি আমার চিন্তা শেষ আছে বলো তো? সে কোথায় বড় হয়েছে, কিভাবে বড় হয়েছে, কেমন হয়েছে, আমি তো কিছুই জানি না। বলো। চিন্তা করিস না শ্যামা, সে যেখানেই বড় হোক, যেভাবেই বড় হোক, ভালো তাকে হতেই হবে। সে যে আমার শ্যামা নিখিলের ছেলে। আর যার শরীরে শ্যামা নিখিলের রক্ত বইছে, সে তো ভালো না হয়ে পারে না। এই দেখেছিস তো, এই দেখ গঙ্গা। শিবা, এই দেখ, এটা আর একটা মন্দির। মনে আছে কৃষ্ণা, তুই এখান থেকে কত দৌড়ে দৌড়ে উঠতি? সুন্দর বাড়াইতাম বলো। জানিস কৃষ্ণা প্রত্যেক দিন এখানে আসতো, প্রত্যেক দিন। ওরে বাবা দাঁড়া আমার জন্য একটু। কি সুন্দর না এই জায়গাটা কাম্মা। আচ্ছা আমরা আগের বার যখন এসেছিলাম এখানে থাকিনি কেন? ঠাম্মি বললো না, দাদানের বন্ধুর আত্মীয়রা আমাদের বাড়িতে এসেছিল, আমাদের বাড়িটা ফাঁকা ছিল না তো। উফ বাবা, তবে জানিস তো এই বাড়িতে আমি এর আগেও এসেছি, তবে তোদের দাদানের সঙ্গে। তখন অবশ্য বিশ্বেশ্বর কাকা মানে এই বাড়ির যিনি মালিক, ওনারা এখানেই থাকতেন। এই বাড়িটা গঙ্গার খুব কাছে, খুব সুন্দর দেখতে। হ্যাঁ মানে হোটেলে না থেকে এখানে থেকে ভালোই হলো। হোটেলে থাকলে এত কাছ থেকে গঙ্গা দেখতেই পেতাম না। ঠাম্মি কিন্তু শেষ মতো সবাইকে চমকে দিয়েছে বলো। জানো তো দিদি ভাই, আমরা যখন বেনারসের বাঙালি টোলায় থাকতাম, ওই ঘরের জানলা থেকে না গঙ্গার ঘাটটা দেখা যেত। তবে এত ভালো না কিন্তু। তোরা প্রণাম কর। হ্যাঁ। আচ্ছা কৃষ্ণা, তোদের এই পাড়াটা এখান থেকে কত দূরে? এই তো এই গলি দিয়ে গেলে 5 মিনিট লাগবে। হ্যাঁ হ্যাঁ। বাবা, এই বেনারসের অলিগলি আমাকে যদি এখানে কেউ ঢুকিয়ে দেয় না, আমি পুরো পাগল হয়ে যাব। এটা তো পুরো গোলক ধাঁধা। এই শরীরে তো সাবধানে দেখে আমার এই বেনারসের সব অলিগলি জানা আছে। আচ্ছা তোমরা এর আগের বারে যে আশ্রমে এসেছিলে, তোমাদের মনে আছে? হ্যাঁ, সে আবার মনে থাকবে না? এই তো এবার গেলে এবার আমরা আশ্রমে পৌঁছে যাবো। এই তো পৌঁছে গেছি। রামু কাকা, ও রামু কাকা, রামু কাকা আমরা চলে এসেছি। ওই মাই आप लोग आ गए? রামু কাকা ভালো আছেন আর আমাকে চিনতে পেরেছেন? हाँ, अरे आप तो चौधरी साहब का छोटी बहू तो। और वो आपका पोती भी तो आया था, वो गोरा वाला लंबा लंबा चेहरा। মা, কি অদ্ভুত ব্যাপার দেখো। এই বেনারসে 18টা বছর আমরা নিজেদের অতীত খুঁজতেই সময় কাটিয়ে দিয়েছি, কিন্তু এই মানুষটার সঙ্গে তুমি কোনোদিন সামনাসামনি দেখা করো। মা, এনার সঙ্গে দেখা করলে হয়তো এতদিন আমাদের ওয়েট করতে হতো না, তাই না বলো? কি বলতো কৃষ্ণা, সবই আমার ভাগ্য রে। बाबूजी कल रात को फोन करके हमको सब बोल दिए थे। हाँ चलिए, आप लोगों का घोर तैयार है, आप लोग चल के विश्राम कीजिए। রামু কাকা বলছি শোনো না, দেখো বাচ্চাগুলো এতটা পথ আসলো, ওসব ঘর পরে দেখবো, যদি কিছু খাবার ব্যবস্থা করে তো খুব ভালো হতো। हाँ चलिए साहब जी, आप लोग हाथ पैर धो के तैयार होइए। हाँ, हम पूरी सब्जी बनाया है और बगल की दुकान से ना रबड़ी और जिलेबी भी खरीद के ले आया है। আরে বাস, তাহলে তো আর ওয়েট করার কোনো ব্যাপারই রইলো না। মা, শিবা, চলো আচ্ছা বলছি রামু কাকা শোনো না, ওই গাড়িতে ব্যাগগুলো আছে ওগুলো নামানোর একটু ব্যবস্থা করো। ठीक है, हम अभी ले आता, आप चलो चलो। আরে আস্তে, পড়ে যাবে কিন্তু। জানো তো দিদি ভাই, এই গঙ্গা থেকে নৌকা ধরে অশ্বী ঘাট থেকে মণিকর্ণিকা হয়ে আমরা এই নন্দেশ্বর ঘাটে কতবার এসেছি, আর গরমকালে ওখানে যেতে না খুব আরাম লাগতো। আচ্ছা কৃষ্ণা, এই মণিকর্ণিকাটা কি রে? একটা শ্মশান, অনেক পুরনো কিন্তু। ওর বাবার নানা ওসব কথা থাক। আরে দিদি ভাই, এখানেই শেষ না, ওখানে পুরনো একটা মন্দির আছে, মায়ের মন্দির। হ্যাঁ, অনেক পুরনো মন্দিরটা, জানো তো প্রায় ভেঙে গেছে। তোমাকে একদিন নিয়ে যাবো, হ্যাঁ তুমি দেখবে গিয়ে। তুই এখানে সব চিনিস তাই না? হ্যাঁ গো দিদি ভাই, আমি এখানের সব চিনি। দিদি ভাই, তোমার বোনকে কিন্তু এখানে কম লোকে চেনে না। হ্যাঁ
আমি গুরুদেবের আশ্রমে গান গাইতাম না, ওখানেই সবাই চিনে ফেলেছে। আচ্ছা একটা কথা সত্যি করে বলছি, আমি যখন আগের বার বেনারস এসেছিলাম আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি, কিন্তু এইবার বেশ ইন্টারেস্টিং লাগছে। তুমি তো মন থেকে শহরটাকে জানার চেষ্টা করছো, তাই তোমার এত ভালো লাগছে। আর এটা বেনারস বলে কথা, খুব সুন্দর জায়গা, তাই ভালো লাগছে তোমার। সুন্দর ভিউ। ভালো হচ্ছে না কিন্তু কাঞ্চন, সরে যাও বলছি এখান থেকে। যাবো তো, চলে যাব, কিন্তু তোকে সঙ্গে নিয়ে যাব, আর নৌকো করে ওপারটায় চলে যাব, তারপর তুই শুধু আমার হয়ে যাবি। তোর এই বুড়ি মা টেনশন বেশি করিস না, তুই বলবি তো আমি রোজ খানা আমি পাঠিয়ে দেবো, কেমন? আর চল, আর দেরি করিস না। খবরদার একদম ছবি না আমায়, ভগবান কিন্তু তোমাদের অনেক বড় শাস্তি দেবে। চল চল ওকে। কটা দিন অপেক্ষা করে যাও, বিয়ের পর না হলে আমরা একটা বড় রুমে শিফট করে যাবো। মা, আইডিয়াটা কেমন বলো? খুব ভালো। আমিও তো ভেবেছি বিয়ের পরে তো তোদের ছোট ঘরে হবে না, তখন তো বড় ঘর লাগবেই। তার কোনো দরকার নেই আন্টি, এই বাড়িতেই সেরকম শিফট করার মতন একটা ঘর আছে। আমি এখনই ওখানে শিফট হয়ে যাব, আর বিয়ের পর ডোডো ওখানে শিফট হয়ে যাবে। শিনা, তুমি কোন ঘরের কথা বলছো? কেন, ছোট কাম্মার ঘর? শিনা, শিনা তুমি এসব কি বলছো? আমরা ওই ঘরে শিফট করে গেলে ছোট কাম্মা কোথায় থাকবে? সি ডোডো, তোমার ছোটকা এখন এখানে নেই, আর সে কোথায় গেছে কবে ফিরবে সে তো কেউই জানে না, তাই না? আর ছোট কাম্মা তো ওই ঘরে একা থাকে। এবার তুমি ভাবো, ওই ঘরটা ছোট কাম্মার জন্য খুব দরকার না আমাদের দুজনের জন্য? এ তুমি কি বলছো শিনা? দেখো, তোমাদের জন্য নতুন ঘর তৈরি হতে পারে, কিন্তু শ্যামা নিখিল যে ঘরে থাকে সেখানে তোমরা থাকবে, শ্যামাকে অন্য কোথাও পাঠিয়ে? না না, এ হতে পারে না। হ্যাঁ, বড় বৌদি একদম ঠিক কথা বলেছে। ওটা ছোট দাদা বাবুর ঘর, ছোট দাদা বাবু সে কবে থেকে ওই ঘরে থাকে, আর বিয়ের পরে ছোট বৌদি ওই ঘরে এসে প্রথম উঠেছে, সে তো কম বছর হলো না। কিন্তু ওই ঘরটা যে বেস্ট এই পুরো বাড়িতে, খোলামেলা, স্পেশিয়াস। ডোডো, আমার তো খুব পছন্দ ওই ঘরটা। শিনা, তোমার এই ঘরটা পছন্দ আমি বুঝতে পারছি, কিন্তু ওই ঘরে শিফট করার আইডিয়াটা তুমি প্লিজ তোমার মাথা থেকে বের করে ফেলো। আন্টি, প্লিজ আন্টি, আমি তোমাদের বাড়ির ফার্স্ট ডটার ইন ল হতে চলেছি, তোমার ছেলের বউ হতে চলেছি। কান্ট আই গেট দ্যাট রুম আন্টি? আমি পেতে পারি না? না, পেতে পারো না। মা বলছে তুমি এই শরীরে নেমে এলে কেন? আমরা তো কথা বলছিলাম শিনার সাথে। শুধু দেখতেই পেলাম তোমাদের বলায় কতটা কাজ হচ্ছিল। আর বড় বৌমা, ও একটা এমন বিষয়ে কথা বলছে যে আমি ঘরে চুপটি করে বসে থাকবো, এমনটা তো হয় না। আসলে মা, ওর ওই ঘরটায় থাকতে একটু অসুবিধা হচ্ছে, সেটাই বলছিল। বড় বৌমা, অসুবিধে তো হতেই পারে, এমনটা তো খুব স্বাভাবিক যে যে ঘরটা ওকে দেওয়া হয়েছে সেই ঘরটা ওর পছন্দ হয়নি, সেখানেও থাকতে চাইছে না, আর ঘর বদলের ভাবনা তার থেকে আসতেই পারে, সেটাও খুব স্বাভাবিক। কিন্তু যেটা ও বলছে যে আমার শ্যামা নিখিলের ঘরে ও থাকবে, সেই ভাবনাটা শুধু অস্বাভাবিক নয়, অন্যায়ও। মা বলছি কি, ও তো ছেলে মানুষ, ওর কথা কিছু মনে করো না। বড় বৌমা, ছেলে মানুষ? একটা মেয়ে দুদিন হলো এই পরিবারে পা রেখেছে, এসেই নিজের সুবিধে অসুবিধে গোছানোর ভাবনা ভাবতে শুরু করেছে সে। আর যাই হোক, ছেলে মানুষ তাকে বলা যায় না।
আর এই যে দাদু ভাই, দাদু ভাই তোমার বউকে, ও হবু বউকে একটু বুঝিয়ে বলো যে ও যেন শ্যামা নিখিলের ঘরে থাকার ভাবনাটা এক্ষুনি মাথা থেকে বার করে দেয়, আর স্বপ্নেও না ভাবে, এই আলোচনা যেন আমি আর না শুনি, কারণ নিখিলের ঘর, নিখিল থাকুক আর নাই থাকুক সে ঘরে শ্যামার অধিকার, ব্যাস। কেন মা, তুমি এরকম রিয়াক্ট কেন করছো? চীনা ভুল তো কিছু বলেনি। দেখো মা, সিনা আমাদের বাড়ির হবু বউ, কদিন পরে ওর বিয়ে হবে, ও এইটুকু তো চাইতেই পারে। আর তাছাড়া শ্যামা এত বড় ঘরে থেকে কি করবে? এত বড় ঘরে তো থাকার দরকার নেই ওর, তাই না? আর নিখিলও এখন নেই। না মানে নিখিল এখন তো আর ফিরে আসছে না, মানে যখন ফিরে আসবে তখন ভাবা যাবে, এখন আমরা ওর কথাটা ভাবি। ও তো কিছু ভুল চাইনি, একবার ভেবে দেখো। অশোক, মা বলে এখনো ডাকছিস তাহলে? আর ডাকছিস যখন, তখন মায়ের বুদ্ধি, বিবেচনা, বিচার, দূরদর্শিতা এসবের উপর ভরসা করা শেখ, বিশ্বাস করা শেখ। এবার তো অভ্যেস কর। হ্যাঁ মা, এরকম ভাবে কথা কেন বলছো? বলছি তার কারণ, যেখানে যা বলার নয়, যেখানে যা করার নয়, সারা জীবন তাই করে এসেছিস, এবার বন্ধ কর। আর ভুলে যাস না যে আমি এখনো বেঁচে আছি। দেখো, এরকম টাইপের বিহেভিয়ার কিন্তু আমি তোমার থেকে এক্সপেক্ট করিনি। আমাদের সামনে অনেক কাজ রয়েছে, তার মধ্যে তুমি ঘরের মতো একটা সিলি সাবজেক্ট নিয়ে এভাবে ইস্যু বানাবে না। সিনা, তোমার থেকে তো আমি কিচ্ছু লুকোইনি। ছোটকার উপর কত বড় একটা লাইফ থ্রেট রয়েছে তুমি তো সবটাই জানো। তার উপর ছোট কাম ওইদিকে বেনারসে। সিনা, সিনা প্লিজ প্লিজ প্লিজ, তুমি এখন এইসব নিয়ে প্লিজ শুরু করো না। তোমাকে তো নতুন করে কিছু বলার নেই, তুমি তো সবটাই জানো যে আমাদের সামনে এখন কত বিপদ। তার উপরে এই অমরেন্দ্র চক্রবর্তী, আমি তো যা শুনেছি সে ছোটকার প্রাণ নেওয়া পর্যন্ত তার শান্তি নেই, সে তো আর কিছুই চায় না। আমি এত কিছু শুনতে চাই না, খালি একটা ঘর চেয়েছিলাম। আর ডোডো, আমি চাই ছোট কাম্মা ফিরে আসার পর তুমি নিজে ছোট কাম্মাকে এই ঘরের ব্যাপারে বলো, প্লিজ। কি হলো, কিছু বলছো না কেন? দিদি, আরে এই দেখো শ্যামা ফোন করেছে। একটুখানি ধর, দিদিকে দিচ্ছি। ও দিদি, এই শ্যামা ফোন করেছে। হ্যাঁ শ্যামা, হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছে। হ্যাঁ পৌঁছে গেছে ওরা। হ্যালো শ্যামা। হ্যালো মা, বলছি শোনো না, আমরা পৌঁছে গেছি। তোমরা ওখানে সব ঠিক আছো তো? দূর বাবা, আমার কথা বাদ দে তো। বলছি তোরা ঠিকঠাক পৌঁছেছিস তো? হ্যাঁ মা, ঠিক আছি। সবাই ঠিক আছে, সুস্থ আছে? বলছি আমার নাত জামাই, দাদু ভাই, দিদি ভাইরা সব ঠিকঠাক আছে তো? মা, কোনো অসুবিধা হয়নি। তুমি এত চিন্তা কেন করো বলো তো? আর জানো মা, এতদিন পর কৃষ্ণা বেনারসে এসে খুব খুশি। আর শিবা, অনিরুদ্ধ, মুন্নি ওরাও তো আরো খুশি। আনন্দ তো পাবারই কথা, এত সুন্দর জায়গায় গেছে, মন তো এমনিই ভালো হয়ে থাকবে, তাই না? ও বলছি যে তোরা তো ওই বিশ্বেশ্বর বাবুর বাড়িতে উঠেছিস তো? হ্যাঁ, আমি কিন্তু সেরকম বলে রেখেছিলাম ওনাকে। মা, তুমি যেমন যেমন বলেছিলে আমি তেমন তেমনই করেছি। শোনো না, আমি বিশ্বেশ্বর কাকুর বাড়িতেই উঠেছি, বুঝলে? আর এখানের ব্যবস্থা খুব ভালো গো মা। যাক, বাবা বিশ্বনাথের কৃপায় তোরা ঠিকঠাক পৌঁছেছিস, সব ব্যবস্থা ঠিকঠাক মতন হয়েছে, এতেই আমার শান্তি। ও বলছি যে শোন না, বুড়ো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে? কথাটা তো হলো কিছু? না মা, এখনো দেখা হয়নি। আরে বাবা, এই দেখো আমরা তো সবে এলাম, একটু স্নান খাওয়া দাওয়া করে নি। অবশ্য অনিরুদ্ধ চলে গেছে আশ্রমে ওনাকে ডেকে নিয়ে আসতে। ও, নাচ জামাই গেছে ওনাকে আনতে? বাহ বাবা, এটা কিন্তু খুব ভালো করেছিস তুই। ওনাকে নিয়ে আসবে, তারপরে শোন না, এখন আর কথা বলে তোর সময় নষ্ট করবো না, একটু খাওয়া দাওয়া করে নে সবাই, স্নান খাওয়া করে নি, তারপর একটু বিশ্রাম নিয়ে নে, এতটা পথ গেলি, তারপর গুরু ভাই এলে ওনার সঙ্গে কথা বলে নিস, কেমন? হ্যাঁ মা, আজকে উনি আসলেই আমি কৃষ্ণার কম্পিটিশন নিয়ে কথা বলে নেব।
শোনো না মা, তোমরা ঠিক আছো তো? দেখো আমি জানি বড়দিদির উপর অনেকটা চাপ পড়ে যাচ্ছে। আর শোনো না মা, বড়দাদার শরীর কেমন আছে? আর মেসোমশাই ঠিক আছেন তো? ওরে বাবা রে বাবা, এত চিন্তা করার দরকার আছে তোর? সব সামনে নেবে বড় বৌমা, মানে আমরা তো রয়েছি এখনো, আর সবাই ঠিক আছে। অরুণ ঠিক আছে, এই তো পলক তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, বহাল তবিয়াতে আছে, কোনো চিন্তা করার কিচ্ছু হয়নি। মা দেখো, এটুকু চিন্তা তো হবেই বলো। তাছাড়া বড়দাদার শরীরও তো তেমন ভালো নেই। মা বলছি শোনো না, ডোডো আর সিন্দিনি ঠিক আছে তো? মানে সিন্দিনির ওখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ ঠিকই আছে, না ঠিক থাকবার মতন তো কিছু ঘটেনি। আর সিনা, ডোডো সবাই ঠিকই আছে, যে যার মতন করে ভালো আছে আর কি। আর তুই এসব কথা কেন জিজ্ঞেস করছিস? বললাম না আমরা এদিকটা সামলে নেব, তুই যে কাজে গেছিস সে কাজটা কর না। মা কি হয়েছে? কিছু হয়েছে? মানে তোমার শরীর ঠিক আছে তো? মা তোমার গলার আওয়াজ শুনে কিন্তু মনে হচ্ছে তুমি একটু রেগে এই জন্য না তোর সব তুই বুঝে যাচ্ছিস তো ফোনে, আমি রাগ করেছি কি না করেছি। আমার রাগ কেন হবে বলতো? কিছুই ঘটেনি না। যদি রাগ হয়েও থাকে, কেন হয়েছে, কি বৃত্তান্ত, এইসব জানবার জন্য তুই বেনারস গেছিস বুঝি? বললাম না তোকে এসব নিয়ে ভাবতে হবে না, সব ঠিক আছে এখানে। তুই আগে আমার দাদু ভাই, দিদি ভাই, আমার নাত জামাই, আমার ডার্লিং, সে গেছে, তাদের খেয়াল রাখ। তারা যেন চোখে চোখে থাকে তোর, হাড়ি টাড়ি না যায়, ঠিকঠাক নিয়ে ফেরত আয়, সেসব কথা বলতা না। মা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সবাইকে সাবধানে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। আর তার সাথে সাথে তোমার আর এক নাতিকেও নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাই হচ্ছে আসল কথা। যে কাজে গেছিস বাবা বিশ্বনাথের কৃপায় সে কাজে সফল হয়, এটাই চাই। আমার দাদু ভাইটিকে নিয়ে ফিরে আয়, দু চোখ ভরে দেখি তাকে। আসুন মহারাজজি, আসুন। মা শোনো না, বলছি বেশান্ত মহারাজ জি চলে এসেছেন, বুঝলে তো? আমি ওনার সাথে কথা বলে আমি সবটা তোমাকে পরে জানাচ্ছি। এখন আমি রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই কর তাই কর। এসে গেছেন না গুরু ভাই? শোন না, যত্ন করিস কেমন, পরে কথা হবে, আর সাবধানে থাকিস, হ্যাঁ কেমন? আচ্ছা মা ঠিক আছে, আমি সব খেয়াল রাখবো। আর শোনো, তুমি কিন্তু সাবধানে থাকবে আর একদম রাগারাগি করবে না, কেমন? ওরে বাবা, আমার তো বয়স হয়েছে নাকি, নিজেকে সামলাতে পারি তো, সাবধানেই থাকবো, তুই চিন্তা করিস না, তুই ফিরে আয় কাজকর্ম করে, ঠিক আছে? আয় মা আমি রাখছি, বুঝলে? হ্যাঁ পরে ফোন করছি আমি।
দিদি যদি ধরা না পড়ে তাহলে আমাকে একবার ফোন কেন করলেন না? আর তার থেকে বড় কথা, দিদি তো যথেষ্ট শক্ত সমর্থ মানুষ, ভিক্ষা কেন করতে যাবে দিদি? তা তো জানি না মা, কিন্তু যখন খোঁজ পাওয়া গেছে তখন একবার দেখে আসা উচিত। আর ঘাটে অনেক ভিখারিই থাকে, তাদের সাথেই লাশ দেখা গেছিল চাচিকে। বলছি, তোরা পুলিশকে জানিয়েছিস কিছু? না মা, আমাদের কাছেই কোনো প্রমাণ নেই, আর পুলিশকে কি জানাবো? শিবা, তাহলেও তো জানানো উচিত ছিল। দেখ বাবা, অচেনা অজানা জায়গা, বিপদ কোথায় ওত পেতে বসে আছে সেসব তো আমরা কিচ্ছু জানি না, বল। আর দেখ, আমার যতদূর মনে হচ্ছে তাতে কিন্তু আমার এটাই মনে হচ্ছে দিদিকে নিশ্চয়ই কোথাও আটকে রাখা হয়েছে। শোন, তোর এক কাজ কর, পরেশ বাবুকে গিয়ে বল দিদিকে কোথায় আটকে রাখা হয়েছে সেটা যেন উনি খোঁজেন। ঠিক আছে মা, সে আমি বলে দিচ্ছি। আর কাছাকাছি যখন এসে গেছি তখন দেখে আসতে ক্ষতি কি? আমার সাথে অনিরুদ্ধদাও আছে, তুমি বোন আর দিদিভাইকে সাবধানে রাখো। আমি আর অনিরুদ্ধদা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি। তো বাড়িতেই আছি, আমাদের নিয়ে তো কোনো ভয় নেই। দেখ বাবা, ভয় তোদের নিয়ে। দেখ, কেউ যদি আমাদের ফলো করে থাকে সে তো তোদের ক্ষতি করতেই পারে, এটা তো বুঝতে হবে। রামু কাকার গলার আওয়াজ পেলাম না। মা, কি হয়েছে? শিবা, শোন না বাবা, আমি তোকে পরে ফোন করছি, দাঁড়া তো। রামু কাকা, রামু কাকা, রামু কাকা, কি হলো? মা, মা, মা। শিবা, কি হলো? অনিরুদ্ধদা, বাড়িতে কোনো বিপদ হয়েছে। বিপদ হয়েছে? বাড়িতে আবার কি হলো? জানি না, মা তো হট করে ফোনটা কেটে দিল। চলো চলো, আমরা এক্ষুনি যাওয়া উচিত। রামু কাকা, রামু কাকা, রামু কাকা, হে কাঞ্চন, তা আমাকে भी একটু দে। আরে কদিন বাদে আমি भी তো এবারে জামাই হব নাকি? আমার মেয়েকে ছেড়ে দে বলছি কাঞ্চন। কাঞ্চন, খুব খারাপ হয়ে যাবে, আমার মেয়েকে ছেড়ে দে বলছি। हट जा सामने থেকে। तो তোকে আর এই বেটিকে দুনোকে খতম করে দেব। কত চিল্লাবি চিল্লা, কেউ বাঁচাতে পারবে না। একদম ভয় দেখ, ছেড়ে দে বলছি, আমার মেয়েকে ছেড়ে দে। এই हटा, बुढ़िया को हटा सामने से। এই কাঞ্চন,
কি হয়েছে রে কারা উনি এরা কাঞ্চন মনে সাবধানে অনেক জানিয়েছিস আজকে সব কটাকে শেষ করে দেবো কাম্মা দাঁড়াও আমি আসছি तुम लोग इधर में क्या करता है हैं? ये बूढ़ा बूढ़ी के बैठने का जगह है तुम लोग कहाँ आए हो चलो भागो यहाँ से चलो चलो দিদু আমাদেরকে এভাবে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ কেন? আমরা তো কারোর কিছু করছি না। ये जो घाट है ना ये तुम जैसे लोगों का लिए नहीं है बुझा चल चल भाग जाए यहाँ से দিদু তুমি রাগ করছো কেন? আমরা তো একটা ভালো উদ্দেশ্য নিয়ে এখানে এলাম। अरे वो क्या होता है ওই যে মোড়ের মাথায় যে দোকানটা আছে ওখানে আমরা তোমাদের সবার জন্য খাবার বলে এলাম। এই যে তোমরা এখানে এতজন আছো আমরা ভাবলাম তোমাদের সবাইকে একটু খাওয়াই, তাই তো আমরা এখানে এসে বসেছি। ओ तुम्हें हमारे खावर खावाबे तो आगे बोलने कैनो ना क्यों पहले नहीं बोला जा जा जाके ले आ आज ये सब बूढ़ा बूढ़ी लोग पेट भर के खाएगा हाँ তুমি তো শুধু শুধু রেগে যাচ্ছিলে, আমরা তো তোমাদেরকে আনন্দ দিতে এসেছি। না গো এখানে বসো ভাই একটা গান ধরি নাকি? হ্যাঁ ধরো না, তাহলে তো খুব ভালো হয়। এরকম নদীর ধার, এরকম সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে আবার গান, বাহ জমে যাবে বেশ। খুব ভালো গো খুব ভালো গান लो एक और आ गई। ए बुढ़ी कहाँ से आ गई? हाँ कहाँ से आ गई तुम? मरने के लिए यही जगह मिली थी क्या बुढ़ी? किसी ने लात मारा है क्या? बेटा या पति ने? नहीं नहीं, किसी ने लात नहीं मारा। बुढ़िया हो ना, भगवान ने बुलाया और चले आई। ओ मौसी देखो एक और आ गई जगह छेकने के लिए। তোমরা এরকম কেন করছো গো? তোমরাও তো মহিলাই আছো। এখানে আমি কিছুক্ষণ বসবো, বাস চলে যাব। এ বুড়ি কোথায় থেকে এলি? চল এইটা আমার জায়গা, এখান থেকে পালিয়ে যা, ভাগ যা। ছি মাইজি, আমি গরিব মানুষ আছি মাইজি, এখানে একটু বসেই চলে যাব। হ্যাঁ চলে যাবো না, বাদ ফাদে এখানে কিছু হবে না, এইটা আমার জায়গা। ভাগ ভাগ এখান থেকে ভাগ। ছি মাইজি, বেনারস তো বাবা বিশ্বনাথের জায়গা আছে না? হ্যাঁ এখানে তো সবাই বসতে পারে। ओ, हमारे इस हिस्सा का जगह में तुम भाग करने यहाँ आया है? चल भाग जाए यहाँ से, बोला भाग। না না, কিছুক্ষণ বসবো তারপরেই চলে যাব। শরীরটা তো খারাপ আছে না, আমি চলে যাব। শরীরটা খারাপ
দিদি না? যেটা বলতে ফোন করেছেন সেটা তাড়াতাড়ি বলুন, আমি ব্যস্ত আছি। এই দেখো, আচ্ছা এই বেনারস শহরটার সঙ্গে ব্যস্ততা শব্দটা কি আদৌ মানায় ম্যাডাম? হ্যাঁ, শতাব্দী প্রাচীন গঙ্গার ঘাট, অলিতে গলিতে কত পুরনো ইতিহাস, হ্যাঁ সেই ইতিহাসের সঙ্গে কত মন্দির, ভাবলেই না ভক্তি ভাবে মনটা ভরে ওঠে। আপনি কি এইসব কথাগুলো বলার জন্য আমাকে ফোন করেছেন? আরে ধর, আমি তো অন্য কারণে ফোন করেছি। আচ্ছা ম্যাডাম, শুনলাম আপনি নাকি আপনার হারানো যমজ ছেলেকে খুঁজতে বেনারসে গেছেন। এসব কথায় আপনার কি দরকার বলুন তো অমরেন্দ্র বাবু? আরে আমার কোনো দরকার নেই, দরকারটা তো আপনার। ও, আপনি বোধহয় এখনো খবরটা পাননি না? কি খবর? এই দেখুন, আরে আপনি আপনার হারানো ছেলেকে খুঁজতে গিয়ে আপনার মেয়েকে যে হারিয়ে বসে আছেন। আমার মেয়ে যেখানে আছে সেখানে একদম সুরক্ষিত অবস্থাতেই আছে অমরেন্দ্র বাবু। আর আমার মেয়েকে নিয়ে না আপনার এত চিন্তা ভাবনা না করলেও চলবে, জানেন তো, কারণ ওকে খুঁজে বার করা আপনার পক্ষে অসম্ভব। শ্যামা চৌধুরী, অসম্ভবকে সম্ভব করার নাম হচ্ছে অমরেন্দ্র চক্রবর্তী। আপনি তো জানেন আমি একজন সন্তানহারা পিতা। আমি যা করি সব আমার মেয়ের জন্য করি, তাই এবার জয় আমার হবে। আর একটা কথা, যে লোকটার জন্য আজ আমি সন্তানহারা, আজ তার সন্তান আমার জিম্মায় রয়েছে। তাই নিখিল চৌধুরীকে বলুন তাড়াতাড়ি ফিরে আসতে। মিথ্যে কথা, কৃষ্ণাকে খুঁজে পাওয়া আপনার পক্ষে সম্ভব না। আচ্ছা, প্রমাণ চাই? জাস্ট আ মিনিট। মা, মা আমাকে নিয়ে যাবে মা। কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা, মা, অনন্ত কৃষ্ণা, মা, কৃষ্ণা, মা। কি ম্যাডাম, মেয়ের গলা শুনলেন? বিশ্বাস হলো এবার? হ্যাঁ, এবার কাজের কথাটা শুনুন। নিখিল চৌধুরী যদি ফিরে না আসে, তার মেয়ের দেহটা বেনারসের গঙ্গার ঘাটে ঘাটে ছড়িয়ে দেব। অমরেন্দ্র চক্রবর্তী, খবরদার আর একবার যদি আপনি এই কথাটা উচ্চারণ করে, আমি কিন্তু আপনাকে শেষ করে দেবো বলছি। চুপ, একদম চুপ। আর একটা কথা, নিখিল চৌধুরীর জন্য যদি আমার মেয়ে মারা গিয়ে থাকে, তাহলে তার মেয়েকেও তো আমারই মারা উচিত, তাই না? না, না, হতে পারে না, এরকমটা হতে পারে না। আমার মেয়ের গায়ে যদি একটু আঁচ লাগে, আমি কিন্তু আপনাকে ধ্বংস করে দেবো অমরেন্দ্র চক্রবর্তী, ধ্বংস করে দেবো আপনাকে আমি।
ধ্বংস? আরে ধ্বংস তো আমি সেদিন হয়ে গেছি, সেদিন আমার মেয়েকে আমি হারিয়েছি। তাই ধ্বংসকে আমি আর ভয় পাই না। সেই জন্য বলছি, মেয়েকে যদি সুস্থভাবে ফেরত পেতে চান, নিখিল চৌধুরীকে আমার হাতে তুলে দিন, না হলে কিন্তু আপনার মেয়েকে আমি শেষ করে দেব। দেখুন, ওনার যে একেবারে হুঁশ নেই তা নয়। আপনি ওনার সঙ্গে কথা বলে দেখতে পারেন, আমার মনে হয় উনি কিছুটা হলেও বুঝতে পারবেন। ওনার পালস রেটটা কম, আমি ওষুধ দিয়ে দিয়েছি, চিন্তার কিছু নেই। আপনি কথা বলুন না ওনার সঙ্গে। কথা বলো। দিদি, আমি চিনতে পারছো দিদি? দিদি, আমি কৃষ্ণার মা। আমায় চিনতে পারছো তুমি? দিদি, তোমার মনে আছে ওই যে তুমি আমায় বাঁচিয়েছিলে? হ্যাঁ, কৃষ্ণার মা আমি। একটু মনে করার চেষ্টা করো না দিদি, চিনতে পারছো তুমি আমায়? दैया, औरत का लाश पड़ी है। कहाँ लाश? कहाँ? अरे रुको ना, हम देखा थे। अरे इसको कहाँ से उठा के लाया भैया जी? इसका पेट में तो बच्चा है। बहू, হ্যাঁ দিদি, আমি বহু। তুমি আমায় চিনতে পেরেছো? বলো না দিদি, আমার ছেলে কোথায় আছে? তুমি তো জানো, বলো দিদি, একটু মনে করে আমাকে বলো না দিদি। হ্যাঁ হ্যাঁ দিদি, একটু চেষ্টা করো, তুমি পারবে, আমি জানি। বলো না দিদি। पता नहीं। দিদি এরকম বলো না দিদি, তাহলে আমি আমার ছেলেকে কোথা থেকে খুঁজে পাবো বলো? দিদি তুমি তো সব জানো, দিদি তুমি এরকম করো না। বলো না দিদি, আমার ছেলে কোথায় আছে? আমি কোথায় খুঁজতে যাবো আমার ছেলেকে? আমি চিনি তোর বেটাকে। ওর 10 বছর বয়সে আমি শেষবার ওকে দেখেছিলাম। দিদি কোথায় ছিল আমার ছেলে? একটু মনে করে বলার চেষ্টা করো না, কোথায় ছিল বলো? আমি আগে তোকে যা বলেছিলাম সব সচ বলেছি। ওর বেটা লখনৌতে ভিক্ষে করে। ও
ওর হাতে ত্রিশূল নেই, কুছ নেই, কুছ নেই। তাহলে তুমি কেন আমাকে বলেছিলে ও কথা? ও লোকটা বলতে বলেছিল।